এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গ্লোবাল সাউথ সামিটে যোগ দিলেন ডক্টর ইউনূস। ঢাকা কলেজের বিভিন্ন হলে শিক্ষার্থীদের অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার। আগামী রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, খালেদা জিয়া। অপশক্তি সম্পর্কে সজাগ থাকতে হবে, প্রিন্স। ঋণের নামে ব্যাংক লুটের দৌড়ে সালমান রহমান। রাতের রাস্তা দখল কতটা চাপে ফেলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন ডক্টর ইউনূস। এদিকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে ফোন করে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। ফোন আলাপে দুই নেতার মধ্যে সংখ্যালঘু ইস্যুসহ পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসকে শনিবার নয়াদিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এ সময় প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হন। এর আগে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদী বলেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশ পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। আমরা চাই হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। প্রসঙ্গত, ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা ভারতেই থাকবেন কিনা, অন্য কোথাও আশ্রয় নেবেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। ঢাকা কলেজের বিভিন্ন হলে শিক্ষার্থীদের অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার। ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসে অভিযান চালাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হকি স্টিক, লাঠি সোঁটা এবং হেলমেট উদ্ধার করেন শিক্ষার্থীরা। শনিবার বেলা 11টার দিকে এই অভিযান শুরু হয়। আগামী রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, জানালেন খালেদা জিয়া। আন্দোলন সংগ্রামে তরুণদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে আগামী রাষ্ট্র পরিচালনায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুক্রবার রাতে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে সাক্ষাৎ করতে গেলে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের কাছে এমন আশা ব্যক্ত করেন বেগম জিয়া। রাশেদ খান কাল বেলাকে এই তথ্য জানিয়েছেন। এ সময় আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতারও প্রশংসা করেন বিএনপি চেয়ারপারসন। তিনি আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক। অপশক্তি সম্পর্কে সজাগ থাকতে হবে, প্রিন্স। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটি সভায় সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়কে সংহত করে নানা অপশক্তি সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ছাত্র জনতার গণবিক্ষোভ গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছিল। ব্যাপক হত্যাযজ্ঞের পরও অতীতে কোনো বিক্ষোভে এত ছাত্র জনতার অংশগ্রহণ দেখা যায়নি। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে সফলতা রক্ষা করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। নানা অপশক্তির এই সফলতা তাদের স্বার্থে কাজে লাগাতে চাইবে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, এই বিষয়ে সতর্ক থেকে এগোতে হবে। বিশেষত সাম্প্রদায়িক অপশক্তির ৭১-এর যুদ্ধ অপরাধীরা নানাভাবে সামনে আসছে। এসব বিষয়ে বিশেষভাবে সচেতন থেকে সংগ্রাম ও সামগ্রিক কর্মকাণ্ড অগ্রসর করার আহ্বান জানান তিনি। ধ্বংসপ্রাপ্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে কার্যকর ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। এক ফ্যাসিবাদী শাসকের বদলে অন্য ফ্যাসিবাদী শাসক বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সভায় অন্য নেতারা নির্বাচনের নামে প্রহসনের খেলা বন্ধ, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, নির্বাচনে টাকা পেশি, প্রশাসনিক কারসাজি ও সাম্প্রদায়িক প্রচারণার ব্যবহার রোধ সহ সর্বোচ্চ সংস্কার সাধনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনা শুরুর আহ্বান জানান। ঋণের নামে ব্যাংকে লুটের দৌড়ে সালমান রহমান। ঋণের নামের ব্যাংকের টাকা হরিলুটের দ্বিতীয় শীর্ষ অবস্থানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাই ব্যাংক খাত থেকে ঋণের নামে প্রায়
36,000 কোটি টাকার বেশি অর্থ বের করে নিয়েছেন। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের মতে অনেক আগেই এসব ঋণ খেলাপিতে পরিণত হওয়ার কথা, কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে একাধিকবার পুনঃতফসিলের মাধ্যমে তার লুটপাটের ঋণের বেশিরভাগই অখেলাপির তালিকায় রাখা হয়। শুধু তাই নয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নেওয়া ইডিএফ ঋণের 655 কোটি টাকা পরিশোধ করেননি। বেক্সিমকো গ্রুপের কাছ থেকে এসব ডলারের ঋণ ফেরত আনতে না পারার কারণে 2022 সালের নভেম্বর থেকে ইডিএফ ঋণ সুবিধা দেওয়া বন্ধ রাখা হয়েছে। ইডিএফ ঋণ দেওয়া হয় মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে। এই ঋণ রপ্তানিকারকদের 3 থেকে 4% সুদ হারে দেওয়া হয়। নথি পর্যালোচনায় দেখা গেছে 2021 সালের জুলাই থেকে 2022 সালের জুলাই পর্যন্ত বেক্সিমকো একটি সরকারি ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য 9টি নতুন কোম্পানি চালু করে। এর মধ্যে 2022 সালে মাত্র 1 মাসে 8টি নতুন কোম্পানি তৈরি করে পরে ওই সব কোম্পানির নামে ঋণ নেওয়া হয়। সর্বশেষ হিসেবে সালমান এফ রহমানের ব্যাংক ঋণের অঙ্ক 36,865 কোটি টাকা। এর মধ্যে বেসরকারি ব্যাংক আইএফআইসি থেকে একাই 11,000 কোটি টাকা ঋণের নামে বের করে নিয়েছেন। ওই ব্যাংকের শীর্ষ 30 বড় ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 10টির মালিক সালমান এফ রহমান। তিনি আবার ব্যাংকটির চেয়ারম্যানও। বাকি অর্থ নিয়েছেন রাষ্ট্রায়ত্ত সহ 6টি ব্যাংক থেকে। সংশ্লিষ্টদের মতে ব্যাংকের টাকায় ফ্রিতে হাজার হাজার কোটি টাকার মালিক বনেছেন সালমান এফ রহমান। গত মঙ্গলবার রাতে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় সালমান এফ রহমানকে। তাকে 10 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রাতের রাস্তা দখল কতটা চাপে ফেলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোকে। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে কর্তব্যরত এক তরুণীর চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে শুক্রবার মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আবার ওই ঘটনায় তার পদত্যাগ চেয়ে মিছিল করেছে বিজেপি। মিছিল পাল্টা মিছিল বন্ধ একই সঙ্গে সব চলেছে শুক্রবার। হঠাৎ করে কেন একই সঙ্গে এতগুলো রাজনৈতিক কর্মসূচিতে নেমে পড়ল ক্ষমতাসীন বিরোধী সব দলগুলোই? বুধ আর বৃহস্পতিবারের মাঝরাতে যে লাখ লাখ নারী পুরুষের রাস্তা দখল করে নিয়েছিলেন, জনতার সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখেই কি রাজনৈতিক দলগুলো রাস্তায় নামতে বাধ্য হলো? এমনটাই মনে করছেন একাধিক বিশ্লেষক। তারা বলছেন ওই রাতের রাস্তা দখল সবগুলো রাজনৈতিক দলকেই একটা বার্তা দিয়েছে যে নারী নিরাপত্তার ব্যবস্থা বা দোষীদের শাস্তির ব্যবস্থার দাবি নিয়ে দলগুলো যদি শুধু রাজনীতি করে যায় তাহলে সাধারণ মানুষ তো নামবেই। আর সেই রাতের জনসমুদ্র দেখে শুক্রবার থেকে রাজনৈতিক দলগুলো রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলো যখন রাস্তায় নেমেছে শুক্রবার, তার মধ্যেই আর.জি. কর মেডিকেল কলেজ সহ রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালাচ্ছেন। দেশের বিভিন্ন রাজ্যে রেসিডেন্ট ডাক্তাররাও কাজ করছেন না।